আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সৌরভ আহমেদ রাকিব, শিক্ষার্থী, ঢাকা ইউনিভার্সিটি। তোমরা জানো যে আমি প্রত্যেক মাসে হচ্ছে এডমিশনের তিন তিন মাস নিয়ে হচ্ছে আমরা ভিডিও দিয়েছি। গত দুইটা ভিডিও আমাদের হয়ে গিয়েছে এবং এইবার আমরা হচ্ছে অক্টোবর মাস নিয়ে কথা বলবো এবং এই মাসটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এই মাস থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস ঘটে গিয়েছে এবং এই মাস থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই খুবই বেশি। সো এই ভিডিওটা যারা স্কিপ করবে তোমাদের অনেক বেশি লস হয়ে যাবে। সো আই হোপ সবাই ভিডিওটা দেখবে এবং হচ্ছে এই ভিডিওটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, যেমন নোবেল প্রাইজ থেকে শুরু করে অনেক কিছু হয়ে গেছে, এই জিনিসগুলো সম্পর্কে তোমরা ইন ডিটেলসে ভালো করে জানবে। সো আমার সাথেই থাকো, আমরা ভিডিওটা স্টার্ট করবো এখন। সেটা হচ্ছে প্রথমে আমরা দেখবো হচ্ছে যে প্রশ্ন তোমরা সবাই জানো যে আমি প্রত্যেক ক্লাসে হচ্ছে 20টি প্রশ্ন নিই। 20টি প্রশ্ন বলতে অর্থাৎ 20টি টপিক, এবং সেই অনুযায়ী এটার ইন ডিটেলস এবং ডেপথে যাওয়ার চেষ্টা করি। সো প্রথমে আমরা দেখবো যে 2025 সালে নোবেল পুরস্কার লাভ করেন কতজন। এটা হচ্ছে অ্যান্সার হবে 14 জন। 2025 সালে 14 জন নোবেল পুরস্কার লাভ করেন। এবং আমি প্রত্যেকবার তোমাদেরকে বলেছি যে একটা টপিক সম্পর্কে যখন পড়বে রিসেন্ট, সেটার হচ্ছে ইতিহাস এবং হচ্ছে বর্তমানে যে কাহিনীগুলো আছে সবগুলো একসাথে পড়বে। বিকজ ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ইতিহাস থেকে রিসেন্ট ধরে ইতিহাস থেকে প্রশ্ন করে। সো আমরা দেখি যে প্রথম নোবেল পুরস্কার কত সালে দিয়েছিল। 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দিয়েছিল। তারপর হচ্ছে আমরা দেখবো যে এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত সর্বশেষ 1026 জন নোবেল পুরস্কার পেয়েছে। 2025 সাল পর্যন্ত 1026 জন নোবেল পুরস্কার পেয়েছে। এবং এই বছর অর্থাৎ 2025 সালের অক্টোবরে কারা নোবেল পুরস্কার পেয়েছে আমরা এটা একটু ভালো করে দেখি। তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আমাদের নোবেল পুরস্কারের দুইটা জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শান্তি এবং হচ্ছে সাহিত্য। এটা হচ্ছে 3 স্টার মার্ক। সো এই দুইটা থেকে মানে প্রশ্ন আসলে যদি নর্মাল প্রশ্ন করে দেন শান্তি এবং সাহিত্য থেকে আসবে, আদারওয়াইজ যদি একটু কঠিন করতে যায় তখন এগুলো থেকে দিতে পারে। সো এগুলো তোমাদের মুখের একদম আহ আত্মস্থ থাকা লাগবে সবার। সো শান্তিতে এবছর নোবেল পুরস্কার পায় হচ্ছে মারিয়া কুরিনা মাচাদো। তার বয়স হচ্ছে 58 বছর এবং তিনি হচ্ছে সব থেকে কম বয়সী এই বছর যারা নোবেল পুরস্কার পেয়েছে, সর্বকনিষ্ঠ। তারপর আমরা দেখবো সাহিত্যে এই বছর নোবেল পুরস্কার পায় লাসলো ক্রাসনা হোরকাই। এই নামটা তোমরা মনে রাখবে, আমরা নেক্সটে যখন আমরা পড়বো তখন এটা একটু কাজে লাগবে। এবং মনে রাখবে উনি হচ্ছে হাঙ্গেরিতে জন্মগ্রহণ করেছিল। তারপর আমরা দেখবো যে চিকিৎসা এবছর নোবেল পুরস্কার কয়জন পেয়েছেন। চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন। এটা তোমরা মনে রাখবে যে এইভাবে প্রশ্ন করতে পারে যে এবছর চিকিৎসায় অথবা পদার্থবিজ্ঞান অথবা কেমিস্ট্রিতে কয়জন নোবেল পুরস্কার পেয়েছে। চিকিৎসায় এবছর নোবেল পুরস্কার পেয়েছে মেরি ই ব্রুনকো, দ্বিতীয় জন হচ্ছে ফ্রেড বাম্পসডেল এবং থার্ড হচ্ছে সিমন সাকাগুচি। এবং পদার্থে নোবেল পুরস্কার পেয়েছে হচ্ছে আমাদের জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট অ্যান্ড জন এম মার্টিনি। সো এই জিনিসগুলো একটু দেখবে। তারপর আমরা যাব হচ্ছে যেটাতে, সেটা হচ্ছে রসায়ন অর্থাৎ কেমিস্ট্রিতে এবছর কয়জন নোবেল পুরস্কার পেয়েছে। এইটারও অ্যান্সার 3 জন। এবং অর্থনীতি প্রত্যেক বছর এরকমই হয়, অর্থাৎ শান্তিতে অথবা সাহিত্যে একজন পায় এবং বাকিগুলোতে 2 থেকে 3 জন করে এইভাবে মিলিয়ে পায়। সো রসায়ন এবার পেয়েছে কি সুসুমো কিতাগাওয়া, রিচার্ড রবসন। এবং এটা মনে রাখবে উনি হচ্ছে সব থেকে বৃদ্ধ। বৃদ্ধ বৃদ্ধ মিন্স হচ্ছে সব থেকে বড় আর কি। এবছর যারা নোবেল পুরস্কার পেয়েছে সব থেকে বড় হচ্ছে 78 বছর, যার সে হচ্ছে রিচার্ড রবসন। এবং সর্বকনিষ্ঠ যে সে ছিল হচ্ছে আমাদের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত মারিয়া কুরিনা মাচাদো। এবং থার্ড যে তিনি হচ্ছে উমর এম ইয়াগি, নোবেল পুরস্কার পেয়েছেন কেমিস্ট্রিতে। এবং অর্থনীতিতে এখানে আরেকটা জিনিস জেনে রাখবো, অর্থনীতি হচ্ছে 1969 সালে সর্বপ্রথম হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়ে হচ্ছে 1901 সাল থেকে সর্বপ্রথম, সবগুলো থেকে আগে 5টা ভাগ ছিল। এবং 1969 সালে এসে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার শুরু করেছে। এবং এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে জুয়েল মুকির, ফিলিপ আগি এবং হচ্ছে পিটার হার্টইট। এবং তোমরা একটু জেনে রাখবে, তোমরা অবগত আছো সবাই যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দুইজন হচ্ছে ব্যক্তি এবং প্রতিষ্ঠান একসাথে শান্তিতে 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। এবং তিনিও ইম্পর্টেন্ট, তার সম্পর্কে অথবা জুলাই মুভমেন্ট সম্পর্কে তোমরা একটু জানবে। আমি জুলাই মুভমেন্ট নিয়ে একটা ভিডিও দিয়েছি এবং শেখ হাসিনার যে রায় হয়েছে সেটা নিয়েও ভিডিও দিয়েছি। এইটাও আশা করি তোমরা দেখেছো সবাই। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইম ম্যাগাজিনের শ্রেষ্ঠ উদ্ভাবন 2025 তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের তৈরি সম্পূরক খাদ্য কোনটি। এটি হচ্ছে এমডিসিএফ। বাংলাদেশের তৈরি খাদ্য হচ্ছে এমডিসিএফ। আমরা সবসময়, আমি যেটা সবসময় বলি যে বাঙালিরা হচ্ছে সবসময় ওয়ার্ল্ডের যে সূচকগুলো আছে সেগুলোতে হচ্ছে ভালো যে সূচকগুলো আছে সেগুলোতে হচ্ছে ফার্স্টের দিকেই থাকে, কিন্তু পিছনের দিক থেকে আর কি। আর খারাপ যেগুলো আছে সেগুলোতেও ফার্স্টের দিকে থেকে একদম সামনের সারি থেকে। এই আর কি আমাদের অবস্থা।
সো এই যে আমাদের যে MDCF2 যেই হচ্ছে খাদ্যটা তৈরি করেছে, এটা হচ্ছে আমাদের এটা মূলত হচ্ছে শিশুদের অপুষ্টিতে ভোগা যারা শিশু আছে তাদের জন্য সেটা তৈরি করা হয়েছে। এবং আমরা দেখব যে ICDDR এবং যুক্তরাষ্ট্রের যে ওয়াশিংটন ইউনিভার্সিটি আছে, এই দুইজন হচ্ছে যৌথভাবে গবেষণার ফলে এই খাদ্যটি তৈরি করেছে। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 30 অক্টোবর 30 অক্টোবর থেকে 13ই নভেম্বর 2025 সালের ইউনেস্কোর 43তম সাধারণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়। এই জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা কোথায় হয়েছে, বাংলাদেশে হয়েছে। সো বাংলাদেশ রিলেটেড যে তথ্যগুলো আছে এগুলো একটু ভালো করে জানবা, স্পেশালি যেগুলো হচ্ছে আমাদের রিসেন্ট। এবং এইখানে হচ্ছে তোমরা জেনে রাখবে যে জাপানকে হারিয়ে, জাপানের প্রতিনিধিকে হারিয়ে বাংলাদেশের প্রতিনিধি জিতেছে। জাপানের মতো একটি স্ট্রং অথবা শক্তিশালী রাষ্ট্রকে হারিয়েছে। ইটস আ প্রাউড মুভমেন্ট ফর এভরিওয়ান। সো হারিয়ে হচ্ছে তাহিরিকু কানুকে পরাজিত করে বর্তমানে ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি হয়েছে মানে বাংলাদেশের এমতালহা। আর জাপানিয়াকে হারিয়ে তাকিরু কানাকে পরাজিত করেছে কে, আমাদের এমতালহা। এবং আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাব এবং দেখবো যে হচ্ছে 2 জুন 2026 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ ICC সদস্যপদ ত্যাগ করে। আমি তোমাকে মানে তোমাদেরকে বলেছি যে ICC অথবা আমাদের যে PC অথবা অর্থাৎ ওয়ার্ল্ডের যেই হচ্ছে মানে আমাদের এই প্রতিষ্ঠানগুলো আছে, সংস্থাগুলো আছে, সংস্থা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। এবং সংস্থার যে রিসেন্ট এরকম প্রশ্ন বেশি আসে যে এই বছর কে এটা ছেড়ে ছেড়ে দিয়েছে অথবা এই বছর কোন দেশটি নতুন সদস্যপদ লাভ করেছে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবো, যেহেতু ICC এবং এটা অক্টোবরে ঘটেছে, যেহেতু তোমাদের পরীক্ষা কয়েকদিন পর। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে হাঙ্গেরি হচ্ছে কি করেছে, সদস্যপদ ত্যাগ করেছে। কোথায় থেকে, ICC থেকে অর্থাৎ। তারপর আমরা যেটা দেখবো যে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি। আমি একটু আগে বলতেছিলাম যে অর্থাৎ বাঙালিরা হচ্ছে সবসময়, আর ওয়ার্ল্ডের যে অন্যান্য মানে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো আছে সেইগুলো সবসময় হচ্ছে তারা ফেমিনিজম থেকে শুরু করে সবগুলোকে অনেক বেশি গ্লোরিফাই করার চেষ্টা করে, কিন্তু বাঙালিরা ওইরকম ভাবে গ্লোরিফাই না করলেও বাংলাদেশে সবসময় মহিলারাই হচ্ছে প্রধান থাকে আর পুরুষেরা পিছিয়ে থাকে। আচ্ছা যাই হোক, কিন্তু অন্য দেশে হচ্ছে এবছর অনেক বিপ্লব হয়েছে, তোমরা দেখবে এবছর অনেক বেশি বিভিন্ন দেশে নারী প্রধানমন্ত্রী হচ্ছে। তো এই আর কি। সো কে হয়েছে সেটা হচ্ছে সানায়া তাকাইচি। এবং তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরকরণ কবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ফর ইউ গাইজ, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এটা হচ্ছে। তোমরা দেখবা কারণ জুলাই নিয়ে যেহেতু একটা মুভমেন্ট হয়ে গিয়েছে এবং সেটার পরবর্তী দেশে আমরা লিড করতেছি, এবং সেই জায়গা থেকে একটা আমাদের জুলাই সনদ অর্থাৎ আমাদের যে সংস্কার কার্যক্রম হবে, আমাদের দেশ যে চেঞ্জ হবে, বাংলাদেশ 2.20 হবে, 2.0 হবে, সেইটার যে কাজগুলো সেভাবে মানে সেগুলোর কবে স্বাক্ষরিত হয়েছে, এটা হচ্ছে স্বাক্ষরিত হয়েছে মূলত আনুষ্ঠানিকভাবে 17 অক্টোবর 2025 সালে। এবং এটাতে হচ্ছে টোটাল 25টি দল এবং জোট স্বাক্ষর করেছে। এই যে দেখো এখানে লেখা আছে 25টি দল এবং জোট স্বাক্ষর করেছে। এইখানে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে 25টি দল এবং জোট স্বাক্ষর করেছে এর ভিতর 20টি দল এবং জোট ছিল হচ্ছে নিবন্ধিত, নিবন্ধিত ছিল 20টি। আর টোটাল এটা বাস্তবায়নে কাজ করেছে হচ্ছে 33 জন। কতজন টোটাল বাস্তবায়নে কার্য মানে কাজ করেছে হচ্ছে 33টি দল এবং জোট। এবং এটার অঙ্গীকার নামা ছিল, অর্থাৎ সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা ছিল কয়টি, 60টি। বাস্তবায়নের অঙ্গীকার নামা ছিল কয়টি, 60টি 60টি 60টি। এবং আমরা দেখব প্রস্তাব সংস্কার প্রস্তাবের দফা ছিল 84টি, অর্থাৎ 84টি সংস্কার করা হবে। সো এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে সবাই। তারপর আমরা দেখবো হচ্ছে কক্সবাজার বিমানবন্দরকে কত তারিখে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দেওয়া হয়। এটা হচ্ছে দেখে রাখবে, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, বাদ দেওয়া থেকে শুরু করে অনেক কিছু। তো 12 অক্টোবর 2025 সালে হচ্ছে দেওয়া হয়। এটা মূলত কারা দেয়, কোন মন্ত্রণালয় দেয়, এগুলো একটু জেনে রাখবে। অনেক সময় এমন প্রশ্ন আসে যে কোন মন্ত্রণালয় দিয়েছে, সেটা থেকে প্রশ্ন আসে। সো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হচ্ছে এই প্রজ্ঞাপনটা জারি করে, যে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে কক্সবাজার বিমানবন্দরকে। এবং এখানে হচ্ছে দেখবা যে দ্য সিভিল এভিয়েশন রুলস অর্থাৎ 1984 এর রুল 16 নম্বরের উপবিধি ধারা 1-এর প্রদত্ত ক্ষমতা বলে হচ্ছে সরকার এটিকে আন্তর্জাতিক আমাদের যেই আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেটি হচ্ছে ঘোষণা করে। তারপর আমরা দেখবো যে বাংলাদেশে বর্তমানে তাহলে কয়টি আছে, আগে ছিল হচ্ছে বাংলাদেশে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, তাহলে কয়টি হবে, 4টি হবে। আমরা অক্টোবর মাস নিয়ে এটা দেখতেছি। তারপর আমরা দেখবো যে 7 অক্টোবর 2025 কোন শহীদের স্মৃতি স্মরণে 8 স্তম্ভ উদ্বোধন করা হয়। এইটাও ইম্পর্টেন্ট। তোমরা জানো যে আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করার একটা এই বিভিন্ন মানে ঘটনায় হত্যা করার পর বিভিন্ন ঘটনা ঘটে গিয়েছে, অনেক বিচার নিয়ে অনেক বেশি ছিল।
সো এইগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, সো এটা থেকে প্রশ্ন আসতে পারে। আর যেহেতু এবছর অক্টোবরে কত 7ই অক্টোবর কি হয়েছে, 7ই অক্টোবর হয়েছে হচ্ছে পলাশীর মোড়ে, বুয়েট সংলগ্ন পলাশীর মোড়ে আবরার ফাহাদের আস্তম্ভ বিশিষ্ট একটি স্মৃতিসরণ স্মৃতিস্মরণে একটি আর্টস্তম্ভ গঠন করা হয়েছে। এবং সেটা কার স্মরণে, আমরা বলতেছি আবরার ফাহাদের স্মরণে। এবং তোমরা এই জিনিসটা সম্পর্কে একটু দেখে রাখবে যে এই যে 8টি স্তম্ভ গঠন করা হয়েছে, 8টি স্তম্ভ মূলত হচ্ছে কি কি নির্দেশ করে। আমরা কি বলছি যে বইয়ের সংলগ্ন পলাশীর গোল চত্বরে সেটি স্থাপন করা হয়েছে। এবং কি কি 8টি স্তম্ভ, প্রথমটাই মিন করা হচ্ছে সার্বভৌমত্ব, দ্বিতীয়টা মিন করা হচ্ছে গণতন্ত্র, তৃতীয়টা মিন করা হচ্ছে গণপ্রতিরক্ষা, এবং চতুর্থটা হচ্ছে কি সাম্প্রদায়িক সম্প্রীতি, পঞ্চমটা হচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতা, এবং ষষ্ঠটা সেটা হচ্ছে দেশীয় শিল্প, কৃষি, নদী এবং নদী অর্থাৎ বনবন্দর রক্ষা করা। তারপর হচ্ছে আমাদের যে সাংস্কৃতিক স্বাধীনতা, তারপর হচ্ছে আমাদের মানবিক মর্যাদা। এই সবগুলো জিনিস হচ্ছে এখানে বোঝানো হয়েছে 8টা স্তম্ভের মাধ্যমে। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ অর্থাৎ গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা গঠিত হয় কবে। আই নো সবাই এটা দেখেছো ফেসবুকে, সো এটা যেহেতু তুমি দেখেছো আশা করি এগুলোর সাথে রিলেট করতে পারবে। অর্থাৎ জিএসএ মানে হচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। এটা হয়েছে 2025 সালে। এটা মূলত হয়েছে হচ্ছে আমাদের যেই হচ্ছে হামাসে নির্মমভাবে হত্যা হচ্ছে, এবং এই হত্যার কারণে ওইখানে ত্রাণ পাঠাতে দিচ্ছে না অথবা বিভিন্ন জায়গা থেকে আটকে রাখছে, সেটার জন্য প্রায় 40টি সংস্থা অথবা দল মিলে প্রায় একশো মানুষের 100 মানুষজন নিয়ে সেখানে ওটা ইয়া দিয়েছে। যদিও ওদেরকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ওদেরকে আটকে রাখা হয়েছে, যেহেতু নেটওয়ার্কে সংযোগ নেই, তার কারণে আমরা ওদের সাথে যোগাযোগ করতে পারছি না। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিবি সভাপতি নির্বাচন হন কে। বিসিবি সভাপতি নির্বাচন হয়েছে আমিনুল হক বুলবুল। কে নির্বাচিত হয়েছে? আমিনুল হক বুলবুল, এবং উনি বাংলাদেশের একজন ক্রিকেটার ছিল। তারপর আমরা যেটা দেখবো, গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে। মোস্ট ইম্পর্টেন্ট, যদি এখানে 20টা প্রশ্ন ইম্পর্টেন্ট, বাট কিছু জিনিস আছে একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি সব থেকে বেশি থাকে। সেটা হচ্ছে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে 10ই অক্টোবর। কত অক্টোবর? 10ই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। এবং তোমরা এখানে দেখবে মূলত কি হয়েছিল, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ কয়টা ছিল? কাতার, তুরস্ক, মিশর এবং হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রত্যেক বছর দেখবে এমন প্রশ্ন আসে যে এই হামাস অথবা ইসরায়েল মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ নিচে 9 কোনটি। তো এই জন্য তোমার সবগুলো সম্পর্কে জানতে হবে। অনেক সময় বলতে পারে নিচের 9 কোনটি, তার মানে 3টা দিয়ে দিতে পারে এবং এক্সট্রা একটা দিয়ে দিতে পারে, ধরো যে সৌদি আরব অথবা বাংলাদেশ। তো দিয়ে দিলে তখন তোমার কি হবে, তুমি এটাকে দাগাইতে হবে যে এটি হচ্ছে মধ্যস্থতাকারী দেশ নয়। তারপর আমরা যেটা দেখবো যে গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? মিশরে। এবং এই যে গাজার জন্য মিশরে হচ্ছে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়, যাতে গাজায় হচ্ছে নির্মম হত্যা না হয়, এই সব কিছুর জন্য। তো তোমরা এটা একটু দেখবে, গাজা, হামাস, ফিলিস্তিনের যে ইসরায়েল যে সংঘাত, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ফর ইউর এক্সাম। এবং এজ এ সচেতন নাগরিক তোমার এগুলো সম্পর্কে একটু জানা দরকার। তারপর আমরা যেটা দেখবো যে তিন গোয়েন্দা স্রষ্টা ইম্পর্টেন্ট। কে তিন গোয়েন্দা স্রষ্টা? তিন গোয়েন্দা সবাই আশা করি পড়েছো। কে এটা স্রষ্টা ছিল? লেখক রাকিব হাসান। অর্থাৎ আমার নাম তো সৌরভ আহমেদ রাকিব, সো আমার নামের যে লোক ওরা তো বড় হবে হোয়াটএভার। সো লেখক রাকিব হাসান কত তারিখে মৃত্যুবরণ করেন? লেখক রাকিব হাসান মৃত্যুবরণ করেন হচ্ছে 15। হ্যাঁ ভাই, আমি তো মৃত্যুবরণ করি নাই কি ভাই। যাই হোক, লেখক রাকিব হাসান মারা গেছে, আমি মারা যাইনি। ওকে, মৃত্যুবরণ করেন হচ্ছে 15 অক্টোবর। এবং তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন হচ্ছে 12ই ডিসেম্বর 1950 সালে। আমি এত আগে জন্মগ্রহণ করি নাই, হোয়াট এভার। তো 15ই অক্টোবর মৃত্যুবরণ করেন এবং হচ্ছে 12ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। এবং তিনি তিন গোয়েন্দা যে সিরিজটি, এটি মূলত হচ্ছে লেখক রবার্ট আর্থারের থ্রি ইনভেস্টিগেটর থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন। এবং তিনি হচ্ছে আরো লিখেন তিন বন্ধু তিন বন্ধু রিলেটেড আরো কিছু লিখেন। যাই হোক, আই হেট মাই মাইন্ড, হোয়াট এভার। তিন বন্ধু রিলেটেড উনি হচ্ছে তিন তিন দিয়ে সবকিছু লিখেন। যাই হোক, তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টার অপারেবল লেনদেন কত তারিখ থেকে শুরু হয়। ইন্টার অপারেবল লেনদেন বলতে কি বুঝেন ভাইয়া? ইন্টার অপারেবল লেনদেন বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের এটার অ্যান্সারটা দিয়ে দিই আগে, সেটা হচ্ছে 1 তারিখ, মানে 1লা নভেম্বর থেকে শুরু হওয়ার কথা, বাট এখনো কেন যেন শুরু হচ্ছে না, কারণ বাঙালি তো আমরা। আচ্ছা যাই হোক, সো আমরা একটু দেরি করে শুরু করতে পছন্দ করি। বাট যেটা হওয়ার কথা ছিল হচ্ছে ইন্টার অপারেবল লেনদেন কত তারিখ থেকে শুরু হবে, মানে হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে মোবাইল ব্যাংকিং সিস্টেম গুলো আছে, কি কি আছে বলতো ভাইয়া? বিকাশ, নগদ, দেন হচ্ছে আরো কি আছে? উপায়, বিকাশ, নগদ, উপায়,
এই যে এগুলো 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 এগুলোর যে আমাদের আন্ত হচ্ছে লেনদেন, আন্ত লেনদেন বলতে ইন্টার অপারেবল, অর্থাৎ নিজেদের ভিতর লেনদেন। আগে আমাদের কি অনেক বেশি ঝামেলা পোহাতে হতো। বিকাশ যাদের আছে অনেকের বিকাশ নাই, অনেকের নগদ নাই, অনেকের উপায় আছে, সো ওদের কাছে আমাদের যে তথ্য অথবা আমাদের যে টাকা সেটা পাঠাতে অনেক কষ্ট হতো অথবা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো। সেটার জন্য সলিউশন হিসেবে এখন কি করেছে, বিকাশ, নগদ, উপায় সহ আমার আরো বাংলাদেশে যে মোবাইল ব্যাংকিং সিস্টেম গুলো আছে সেগুলো থেকে তুমি একটা থেকে আরেকটাতে টাকা ট্রান্সফার করতে পারবে এবং টাকা ট্রান্সফার করে সেটা ক্যাশিও উইথড্র যে কোনো ইচ্ছা তুমি করতে পারবে। এখানে মনে রাখবে, আগে আমরা জানতাম যে বিকাশে হচ্ছে 20 টাকা দেওয়া লাগতো প্রতি হাজারে চার্জ হিসেবে, এবং প্রিয় এজেন্ট করলে সেটা 14.90। তবে বর্তমানে যেটা করার বাস্তবায়ন করার কথা সেটা হচ্ছে সেটা হবে হচ্ছে 8.5 টাকা, অর্থাৎ প্রতি হাজার 8.5 টাকা, এবং এই 8.5 টাকা হচ্ছে ওদের ভিতর সমানভাবে বন্টন করা হবে, সমবন্টন করা হবে। তারপরে আমরা দেখবো হচ্ছে আফগানিস্তানের কোন প্রদেশে বাগরাম বিমান ঘাঁটি অবস্থিত। তোমরা একটা জিনিস দেখবে যে আফগানিস্তান নিয়ে এখন এটা প্রশ্ন হয়েছে কেন, কারণ আফগানিস্তান নিয়ে হচ্ছে রিসেন্ট আফগানিস্তান আর পাকিস্তানের ভিতরে সংঘাত আগে থেকেই ছিল, কিন্তু বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে সব থেকে বড় একটা সংঘাত লেগেছে। এবং তোমরা জানো যে যে জায়গাগুলো থেকে সংঘাত হয় অথবা যে জায়গা থেকে মানে রিসেন্ট কথা হয় সেগুলো থেকে ওই জায়গা রিলেটেড প্রশ্ন আসতে পারে। সো আফগানিস্তানের কোন প্রদেশে বাগরাম বিমান ঘাঁটি ছিল, সেটা হচ্ছে পারওয়ান প্রদেশে বিমান ঘাঁটি ছিল। এবং আফগান ও পাকিস্তান বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছিল কত কত তারিখ, 15ই অক্টোবর। 15ই অক্টোবর আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে নতুন করে সংঘর্ষ শুরু হয়। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পাকিস্তান থেকে আফগানিস্তানের সকল পণ্য পরিবহন স্থগিত করা হয়, অর্থাৎ এই যুদ্ধের পর পাকিস্তান আফগানিস্তানকে বলেছে যে তুই এখানে থাক, তোর কাছে আর আমি কোনো পণ্য বিক্রি করব না, তোর যেভাবে ইচ্ছা তুই ওইভাবে লাইফ লিড কর। যেহেতু হচ্ছে ওদের একটা যুদ্ধ মধ্যস্থতা চলতেছিল। আমাদের লাইফে কি হয়, আমরা যখন কারোর সাথে যুদ্ধ করি তখন আমরা কি বলি যে এই নে আমার সব থেকে উজাড় করে দিয়ে দিলাম, না না না, আমরা যখন যুদ্ধ করি তখন আমরা বলি যে তোর সাথে আর কথা বলবো না, অথবা আমার যা ছিল এগুলো তুই টাচ করবি না অথবা ধরবি না। তো এরকম টাইপের একটা জিনিস আর কি হচ্ছে দেশগুলো করে, দেশের ভিতরে ঝগড়া হয় আর কি, নিজেরা নিজেরা। অর্থাৎ উনি কি উনি না, মানে উনি তো মানুষ না, ব্যক্তি সত্তা না। অর্থাৎ পাকিস্তান কি করেছে, আফগানিস্তানের সমস্ত পণ্য পরিবহন অফ করে দিয়েছে, এবং এদের ভিতর 48 ঘন্টার জন্য একটা আবার যুদ্ধবিরতিতে হচ্ছে একটা বিরতি হয়। অর্থাৎ মানে ওই দুইজন ব্যক্তি যখন ঝগড়া করে তখন হচ্ছে ওরা বিরতি নেয়, অর্থাৎ দুজন ব্যক্তি বলতে দুজন দেশ যখন ঝগড়া করে তখন ওরা কি কয়, যুদ্ধবিরতি নেয় কত ঘন্টার জন্য, 48 ঘন্টার জন্য। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বর্তমানে ফ্রাঙ্কফুর্ট বইমেলা কততম। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ফর ইউর ইনসুইং এক্সামিনেশন। সেটা হচ্ছে 77তম হচ্ছে ফ্রাঙ্কফুর্ট বইমেলা হয়, এবং ফ্রাঙ্কফুর্ট বইমেলাটা কোথায়, সেটা হয় হচ্ছে জার্মানিতে। কোথায় ভাইয়া, ফ্রাঙ্কফুর্ট বইমেলা হয় জার্মানিতে। ফ্রাঙ্কফুর্ট বইমেলা হয় জার্মানিতে, জার্মানিতে হয়। এবং এটা কেন ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড়, ওয়ার্ল্ডে, আচ্ছা পরের স্লাইডে মনে হয় লেখা আছে ওয়ার্ল্ডের সব থেকে বড় বইমেলা কোথায় হয়, সেটা ফ্রাঙ্কফুর্টে হয়। এবং আমি বলেছিলাম যে আমাদের যে সাহিত্যে এবছর নোবেল পুরস্কার পেয়েছে লাসলো ক্রাসনা-হোরকাই, তার নামটা মনে রাখতে, কেন মনে রাখতে, আমরা এই প্রশ্নতে গেলে সেটা বুঝতে পারবো। দেখো, বিশ্বের সব থেকে বড় বইমেলা আমি আগেই বলেছিলাম সেটা কি, আহ আমাদের যে ফ্রাঙ্কফুর্ট বইমেলা সেটা কোথায় হয়, সেটা জার্মানে হয়। এবং এবছর সেই ফ্রাঙ্কফুর্ট বইমেলার অতিথি দেশ হিসেবে ছিল হচ্ছে কোন দেশ, ফিলিপাইন। ফিলিপাইন কি করবে, সেখানে তাদের সংস্কৃতি, তাদের যে কালচার আছে সেগুলো থেকে শুরু করে তাদের ঐতিহ্য, ইতিহাস সবকিছু সম্পর্কে সেই বইমেলায় তুলে ধরবে, বিভিন্ন বই প্রকাশ করবে। এবং আমি যে বলেছিলাম যে লাসলো ক্রাসনা-হোরকার নামটা মনে রাখতে, খুবই অদ্ভুত একটা নাম, এটা মনে রাখার জন্য কি করতে, যে প্রধান অতিথি তিনি ছিলেন কেন, অর্থাৎ এই যে ফ্রাঙ্কফুর্ট বইমেলা সেটাতে হচ্ছে প্রধান অতিথি হিসেবে, অর্থাৎ উদ্বোধনী যে অনুষ্ঠান হয় সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল আর কি। তো যেহেতু ওনাকে নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলার মতো একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, আমার কেন জানি মনে হচ্ছে এটা থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে, যে বছর প্রশ্ন হবে এই বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে, এবং সেটা তোমরা দাগাবা লাসলো ক্রাসনা-হোরকাই, অথবা ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আহ প্রধান অতিথি কে ছিল, এটা আসতে পারে। অথবা ফ্রাঙ্কফুর্ট বইমেলা কোথায় হয়, জার্মানিতে হয়। ফ্রাঙ্কফুর্ট বইমেলার এবার অতিথি দেশ কোনটা ছিল, ফিলিপাইন ছিল। এগুলো থেকে প্রশ্ন চলে আসতে পারে, সো এগুলো একটু ভালো করে দেখবা। আমি কিন্তু বেশি তথ্য দিই নাই তোমাদেরকে, আমি চাইলে অনেক গদবাদা অনেক তথ্য এখানে অ্যাড করতে পারতাম, কিন্তু কি হয়, প্রত্যেকটা তথ্য আমাদের জন্য ইম্পর্টেন্ট না। বাট যে তথ্যগুলো দিয়েছি খুব কম, বাট এগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি 100%। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বিনিয়োগ
ঝুঁকি ও সহনশীলতার সূচকে বাংলাদেশের অবস্থান কততম? জোস জোস 193। আমি আগেও বলেছি যে বাংলাদেশ হচ্ছে কি করে ওয়ার্ল্ডে যত ভালো ভালো সূচক গুলো আছে সেগুলো থেকে ফার্স্টেই থাকে পিছনের দিক থেকে। আর যেই আমাদের যে খারাপ সূচক গুলো আছে, খারাপ বলতে যে সূচক গুলো আমরা সচরাচর খারাপ বলে বিবেচনা করি, সেইগুলোর একদম ফার্স্ট সারিতে থাকে, যে আমি অনেক ভালো, দেখো বাংলাদেশে কত পাওয়ার দেখছো, হোয়াট এভার। তো সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থান কত, 93। ওরা কি করে মূলত হচ্ছে কে এটা প্রকাশ করে, হ্যানলি এন্ড পার্টনার্স। ওরা কি প্রকাশ করে, বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা। অর্থাৎ তুমি একটা দেশে একটা টাকা ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে, এবং এই বিনিয়োগ করার মানে কিসের উপর নির্ভর করে করবে, তুমি 1,000 20,000 কোটি টাকা দিচ্ছ একটা দেশকে, একটা কোম্পানিকে, সেই কোম্পানি বিজনেস হার কেমন, সেই কোম্পানির মুনাফা হার কেমন, সেটা খুব ভালো না খারাপ, এটা ওয়ার্ল্ডের র্যাঙ্কিং কত, অথবা তার দেশে তার অবস্থানটা কেমন, এটা যদি তুমি ভালো করে না জানো, তাহলে তো তুমি সেটাতে বিনিয়োগ করতে আগ্রহী হবে না। কারণ এটার তো কোনো কি বলে সিউরিটি নাই যে ও তোমাকে হচ্ছে তোমার টাকা ফেরত দিবে ওর সামথিং। সো এই জন্য হচ্ছে হ্যানলি অ্যান্ড পার্টনার্স, ওরা হচ্ছে এগুলো নিয়ে ওয়ার্ল্ডে টোটাল হচ্ছে 226টি দেশ নিয়ে ওরা হচ্ছে এই একটা প্রতিবেদনটি সাজায়, এবং সেইখানে হচ্ছে ওদের রেটিং দেয়। এবং দেখো বাংলাদেশের অবস্থান, এটা তো হচ্ছে 193তম। তুমি খুশি হও, খুশি হও না ভাই, খুব বাজে অবস্থা বাংলাদেশের এই খারাপ দিক থেকে, এইগুলো ঠিক করতে হবে। যাই হোক, নতুন দেশ পাইছি, আশা করি এগুলো ঠিক হওয়ার কথা, আস্তে আস্তে সব ঠিক হওয়ার কথা। আমাদের মোট দেশ কয়টা, আরে মোট দেশ এখানে কয়টাতে একটু আগে বললাম যে 226টি দেশের ভিতর হয়েছে, এবং শীর্ষ দেশ কোনটা ছিল, সুইজারল্যান্ড ছিল। সুইজারল্যান্ড অনেকগুলো ভালো ভালো সূচকে শীর্ষ হিসেবে থাকে। তো সুইজারল্যান্ড হচ্ছে এইখানের শীর্ষ দেশ হিসেবে ছিল। এবং হ্যানলি অ্যান্ড পার্টনার শুধু ওইটাই করে নাই, ওরা হচ্ছে আরেকটা আহ, প্রতিবেদন করেছে, যে গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেজিলিয়েন্স ইন্ডেক্স। অর্থাৎ এটা অনুসারে অর্থাৎ ওদের ওদের ওই যে একটু আগে যেটা বললাম মুনাফা রেট, অথবা ওদের দেশের অবস্থান সবকিছু সম্পর্কে। এবং এটাতে 100তে হচ্ছে ওরা রেটিং করে, 100তে কি করে, 100তে হচ্ছে ওরা রেটিং করে কি করে ভাইয়া, 100তে রেটিং করে। 100তে রেটিং এ বাংলাদেশ কত পাইতে পারে, বাংলাদেশ 90 না, বাংলাদেশ হচ্ছে পাবে সব থেকে কম। বললাম তো ভালো দিক থেকে বাংলাদেশ সবার পিছিয়ে, সেটা হচ্ছে 44.78। ঠিক আছে, এই তারপর আমরা দেখবো যে আসেন এই এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এটা শুধু ইম্পর্টেন্ট না, আমাদের বাংলাদেশের ইকোনমির জন্য, বাংলাদেশের ইকোনমির জন্য আচ্ছা যাই হোক, নেক্সট স্লাইডে তোমরা দেখবে আমাদের বাংলাদেশের ইকোনমির জন্য এটা খুব ইম্পর্টেন্ট ছিল। কারণ যদি বাংলাদেশ আসিয়ানে অন্তর্ভুক্ত এবার হওয়ার জন্য, আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, সে অনেক চেষ্টা করেছিল যে আমরা যাতে আসিয়ানে ঢুকতে পারি। কারণ একটা সংগঠন আসিয়ান অনেক ভালো করতেছে এখন, সো আমাদের সাউথ ইস্ট কান্ট্রিগুলোর ভিতর, সাউথ এশিয়ার কান্ট্রিগুলোর ভিতর। সো আমরা যদি আসিয়ানে ঢুকতে পারতাম, আমাদের ইকোনমিক্যাল জিনিস বলো, আমাদের বিজনেস বলো, ইনভেস্টমেন্ট বলো, সবকিছু ওয়ার্ল্ডে অনেক বেশি তাড়াতাড়ি মুভ হইতো, এবং 20 বছরে আমরা একটা আমাদের ইকোনমি ওয়ার্ল্ডের একটা ভালো পজিশন হোল্ড করতো। তো আমরা দেখি যে আসিয়ান, অর্থাৎ এটার পূর্ণরূপ কি, অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়া নেশন, অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়া নেশন। এমন হতে পারে আসিয়ানের পূর্ণরূপ আসতে পারে, তো এটা জেনে রাখবে। অথবা আসিয়ানের সদস্য দেশ কয়টি, আসিয়ানের সর্বশেষ সদস্য কে যুক্ত হয়েছে, 2025 সালে সম্মেলনে কোন কোন দেশের মধ্যে শান্তি চুক্তি হয়, এবং এই সম্মেলনে একটি শান্তি চুক্তি হয়। এই বছর আসিয়ানের একটি সম্মেলন হয়, আসিয়ানের সম্মেলন হয় হচ্ছে প্রতি 3 বছর পর পর, এবং এই সম্মেলনে কি হয়, একটি শান্তি চুক্তি হয়। এবং শান্তি চুক্তিটা কার কার মাধ্যমে, কার কার সাথে হয়, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সাথে শান্তি চুক্তি হয়ে থাকে। এবং তোমরা দেখবে এখানে, এই যে মাত্রই বললাম যেটা, যে লাস্ট এই বছর দেখো পূর্ব তিমুরের মতো একটা দেশ, পূর্ব তিমুর, এই যে পূর্ব তিমুরের মতো একটা দেশ হচ্ছে তোমার আসিয়ান এবার যুক্ত হয়ে গেল, আর বাংলাদেশ এত চেষ্টার পরে, এত মুভমেন্টের পরে যুক্ত হইতে পারলো না, হুইচ ইজ ভেরি ব্যাড ফর আওয়ার কান্ট্রি। সো এবছর কততম সম্মেলন হয়েছে, এটা হচ্ছে 47তম সম্মেলন। কত, আমরা দেখলাম ইউনেস্কো হচ্ছে 43তম সম্মেলন হয়েছে ইউনেস্কো, আর হচ্ছে আমাদের যে আসিয়ান সেটা হয়েছে কত, 47তম সম্মেলন। এবং এটার সর্বশেষ, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এটা কেন জানি মনে হচ্ছে আমার এটাও আসতে পারে এবার প্রশ্নে, যে সর্বশেষ 11তম দেশ হিসেবে আসিয়ানে যুক্ত হয় কোন দেশ, এটা হচ্ছে পূর্ব তিমুর। এবং মধ্যস্থতাকারী ছিল কে, আমাদের ম্যাডম্যান খ্যাত ডোনাল্ড ট্রাম্প। তোমাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন ম্যাডম্যান, কি ম্যান, ম্যাডম্যান খ্যাত ডোনাল্ড ট্রাম্প এটার মধ্যস্থতা করেছে। তারপর আমরা যেটা দেখবো 18 নম্বর প্রশ্ন, একটু টাইট ফিট হয়ে বসো, আর 2 থেকে 3টে প্রশ্ন আছে, এগুলো জানলেই তোমার হচ্ছে তুমি পরীক্ষায় অনেক কমন পাবা। দেখো, স্থায়ী সালিসি আদালতের অর্থাৎ পিসিএ বর্তমানে সদস্য দেশ কতটি? মাত্র আমি ক্লাসের প্রথমে বলেছিলাম যে সংস্থা অথবা এইগুলো সম্পর্কে একটু জানা তোমার দরকার। বর্তমান সদস্য দেশ হচ্ছে কত,
26টি। বর্তমান সদস্য দেশ হচ্ছে 126টি। পিসিএ কি? পিসিএ হচ্ছে আহ সরি, পিসিএ এর পুনরূপ হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন। আচ্ছা আমি লিখে দিই, পার্মানেন্ট, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। কি? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। পিসি এর পূর্বনাম হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এই পিসি এর সাথে বাংলাদেশের সম্পর্ক কি? বাংলাদেশের ইতিহাসও একটি সম্পর্ক আছে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সাথে একটি সীমান্ত নিয়ে চুক্তি হয়েছিল বঙ্গোপসাগরে, সেটাতে বাংলাদেশ এবং ভারত মামলা করেছিল হচ্ছে পিসিএ তে, এবং পিসিএ ওইখান থেকে আমরা ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে আমরা হচ্ছে ভালো একটা আয়তন ওইখানে গ্রেপ করি। পিসিএ তে হচ্ছে কি হয়েছে, সর্বশেষ সদস্য সংখ্যা কত? 226টি। প্রশ্ন হতে পারে এখান থেকে। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কত? যেহেতু আমাদের এখান থেকে ধরে রাখো যে একটি প্রশ্ন থাকবে, এখান থেকে একটি প্রশ্ন থাকবে, এখান থেকে একটি প্রশ্ন থাকবে এই বছর বিশ্ববিদ্যালয়ে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে হবে, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পসিবিলিটি সব থেকে বেশি। যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যদি এই টপিকটা পড়ো, তোমার থেকে প্রশ্ন থাকবে, এটা ইন ডিটেলস একটু পড়ার চেষ্টা করবা। এবং এই বছর 23তম বিশ্ববিদ্যালয়ে, আরে সরি 23তম বিশ্বকাপ, নট বিশ্ববিদ্যালয়, ওকে, 23তম বিশ্ববিদ্যালয়ে ফুটবলের মাস্কেট কতটি ছিল? মাস্কট ছিল হচ্ছে 3টি, এবং মাস্কটগুলো যদি আমি বলি, 1 নাম্বার হচ্ছে ম্যাপেল, 2 নাম্বার হচ্ছে জেইউ, এবং 3 নাম্বার হচ্ছে ক্লাচ। কি? 3 নাম্বার হচ্ছে ক্লাচ। এই তিনটা হচ্ছে ম্যাপল, এবং তিনটা দেশের ম্যাপল যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, এই তিনটা দেশের। এবং এইটা থেকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি সব থেকে বেশি, সো এটা একটু ভালো করে দেখবে। এবং যেটা আমরা দেখবো, অর্থাৎ এটা আমাদের কি সর্বশেষ ছিল? হ্যাঁ। সো লাস্ট, আশা করি তোমাদের বোরিংনেস এখন কাটবে। আমাদের লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে 20 নাম্বার, বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ কোথায় নির্মাণ করা হয়? অবভিয়াসলি ভুলেও এখান থেকে সবার আগে যেটা বাদ দিও সেটা হচ্ছে বাংলাদেশ, কারণ বাংলাদেশ বলছি ভালো দিক থেকে আগে থাকে না, সে যাই হোক। তারপরে হচ্ছে তোমার সংযুক্ত আরব আমিরাত। কারা? সংযুক্ত আরব আমিরাত। এটার অ্যান্সার কি হবে? নেট জিরো এনার্জি মসজিদ কে নির্মাণ করতে যাচ্ছে? সংযুক্ত আরব আমিরাত। যেহেতু ক্লাস শেষ, তোমাদের কিছু আহ কি বলে, কিছু কথা বলি, আহ কি বলে তোমাদের ভাইয়া হিসেবে, সেটা হচ্ছে তোমাদের যেহেতু একদম লাস্ট সময় চলে আসছে, তোমাদের আর খুব বেশি টাইম নাই, আর এই বছর তোমরা অনেক কম টাইম পেয়েছো, হুইচ ইজ ভেরি ট্রু। আসলে তোমরা কম টাইম পেয়েছো, এটার জন্য আমিও হচ্ছে মানে দুঃখ বোধ করি। রেপিটিশন, স্পেস রেপিটিশন বলতে একটা কথা আছে, তোমাদের হচ্ছে এখন জিকে পড়াটাকে কিভাবে গুছাবা, আহ জিকে পড়া কিভাবে গোছাবা, এই পড়াটা গোছানোর জন্য তোমাকে একটা টার্ম বুঝতে হবে, সেটা হচ্ছে স্পেস রেপিটেশন। জিকে জিনিসটা হচ্ছে খুব ভাস্ট একটা জিনিস, বাট তুমি যদি এটাকে ক্রপ করতে পারো, ক্রপ করার পর জিনিসটা খুবই অল্প নগণ্য পরিমাণে হয়ে যায়। এবং লাস্টে তোমার এটাই করতে হবে, ফার্স্টে তুমি সবকিছু পড়েছো, এখন যেহেতু লাস্টে তোমার আস্তে আস্তে সবকিছু কমাতে হবে, এবং রিভাইজটা এমন হতে হবে যে তুমি এত পরিমাণে পড়ছো, 10 থেকে 12 বার রিভাইজ দেওয়ার ফলে তোমার হচ্ছে লাস্টে তুমি দেখবা যে একদিনে ফুল জিকে রিভাইজ দিতে পারতেছো। ওই ক্যাপাবিলিটি হইলে তুমি ধরে রাখতে পারো ঢাকা ইউনিভার্সিটি সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার একটা ভালো পজিশন থাকবে। সো স্পেস রিপিটেশন, এই স্পেস রিপিটেশন জিনিসটা কি? ধরো যে তুমি ফার্স্টে ধরো একটা কিছু, তোমাকে একটু উদাহরণ দিয়ে বোঝাই, হ্যাঁ। ধরো আমাদের যে নাইস শব্দ, তারপর যদি বলি বিউটিফুল শব্দ, বিউটিফুল, নাইস, বিউটিফুল, ভেরি নাইস, বিউটিফুল, দেন হচ্ছে কি কি আছে, ভেরি। এই শব্দগুলা একদম, তোমরা তো সবাই ভোকাবুলারি পড়তেছো এডমিশনে, তোমাদেরকে আমি যদি বলি আচ্ছা ভাইয়া ভোকাবুলারি, ধরো যে যে ভোকাবুলারি পড়তেছো, সবার এটা কমন একটা সমস্যা যে আমার এই ভোকাবুলারি গুলো ভালো করে মুখস্থ হচ্ছে না, এইটার জন্য আমি কি করতে পারি? আসলে তুমি হচ্ছে জিনিসগুলো একটু বুঝতে হবে। এখানে তোমাকে কেউ কে কি করতেছো, অথবা তোমাকে তুমি মুখস্থ করতে না পারলে কেউ এসে তোমাকে মুখস্থ করে দিবে না। আই স ইয়ার কেউ এসে তোমাকে মুখস্থ করাই দিবে না, তোমার নিজেই করতে হবে। কিন্তু তোমার কি করতে হবে সেটা হচ্ছে এই যে স্পেস রেপিটেশন, অর্থাৎ জিনিসটা কি করতে হবে? নাইস, বিউটিফুল এবং ভেরি। ধরো তুমি একটা শব্দ হচ্ছে আহ একটা খুব কঠিন একটা শব্দ ইয়ে করলে, মাইক্রোস্টিস কফি অর সামথিং হোয়াট এভার, যে কোনো একটা কপি তুমি যে কোনো একটা ভোকাবুলারি তুমি নিলে, এবং নেওয়ার পর তুমি ওই ভোকাবুলারিটা যখন পড়েছো তোমার সেটা মনে থাকে না। কিন্তু কথা হচ্ছে তুমি যখন এই যে নাইস শব্দটা, বিউটিফুল শব্দ, তারপর হচ্ছে ভেরি, তোমাকে যদি বলি যে তোমার গলায় চিপে ধরে, অথবা তোমায় মানে তোমাকে আমি এখন মেরে ফেলবো তুই যদি তুমি শব্দগুলো বলো, মানে তুমি তাও এগুলো ভুলতে পারবে না।
যদি সত্যি বলি, হ্যাঁ হয়তো তুমি বাঁচার জন্য বলতে পারো যে না আমি শব্দগুলোর অর্থ জানি না, কিন্তু তোমাকে আমি যখনই শব্দগুলো জিজ্ঞেস করবো নাইস, বিউটিফুল, ভেরি, তোমার গলায় আমি ছুরি দেওয়ার পর তখনও তুমি বাঁচার জন্য বলবা যে না এই শব্দগুলোর বাংলা আমি জানি না, কিন্তু অ্যাকচুয়ালি তুমি জানো। এটা কেন হয়, হোয়াই? কোশ্চেন আসে না? আস্ক ইউর সেলফ। সবকিছুতে একটু বেশি হইতে হবে। তুমি যদি হচ্ছে নিজের সাথে নিজে কথা না বলো, নিজেকে নিজে না বুঝো, তাহলে ঝামেলা। এই জিনিসগুলো খুব ভালো করে ক্ল্যারিফাই থাকতে হবে। এই যে নাইস, বিউটিফুলি, ভেরি, এই শব্দগুলো হচ্ছে আমরা কেন মনে রাখি, আর আমাদের একটা হার্ড ওয়ার্ড আসলে অথবা আমরা জিকে পড়লে বিভিন্ন তথ্য কেন আমাদের মনে থাকে না? কজ আমাদের মেমোরি হচ্ছে কয়টা জানো? আমাদের মেমোরি অর্থাৎ মানুষের মেমোরি হচ্ছে শর্ট টার্ম মেমোরি, মেমোরিকে আমরা ইয়া করে লিখলাম। আরেকটা হচ্ছে লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি আর একটা হচ্ছে লং টার্ম মেমোরি। কি কি আমাদের মেমোরি হচ্ছে দুই ধরনের, সেটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি এবং হচ্ছে লং টার্ম মেমোরি। এই যে দুইটা মেমোরি, তুমি যখন একটা নতুন শব্দ, একটা তথ্য, যে কোনো কিছু তোমার মাথায় আসে, এই যে আমাদের গিলুটাতে আসে, তখন আমরা কি হয়, আমাদের প্রথম সেটা শর্ট টার্ম মেমোরিতে যায়। এবং আমরা কি করি, অলস জাতি, স্পেশালি বাঙালি, যাই হোক, অলস জাতি আমরা কি করি, এই যে শর্ট টার্ম মেমোরিতে সেটা রাখি এবং রেখে আহ আমরা কি করি, আর বেশিটা রিভাইজ দিই না। কিন্তু তুমি এই যে তোমার নাইস, বিউটিফুল, ভেরি, এটা হচ্ছে আমাদের ব্রেনে একটা ইউকার আকৃতির একটা স্থান থাকে, এটাতে লং টার্ম মেমোরি থাকে, এবং এইখানে হচ্ছে আমাদের এই আহ যে শব্দগুলো আছে, যেমন নাইস, বিউটিফুল, যে শব্দগুলো তোমার ভুলবাই না কখনো, এই শব্দগুলো তুমি এতবার লাইফে শুনেছো অথবা প্র্যাকটিস করেছো, অথবা ইউজ করেছো তোমার দৈনন্দিন লাইফে, এই জন্য তোমার সেটা কি কোথায় চলে গেছে, লং টার্ম মেমোরিতে চলে গেছে। সো তোমার এটা যেটা করতে হবে এখন একদম লাস্টে এসে, তুমি এই পর্যন্ত যা পড়েছো ভাইয়া, দয়া করে মানে তোমরা সবগুলো পড়া গুছাও, গুছিয়ে হচ্ছে তোমার এই যে সবগুলো পড়া তোমার এখন স্টিল শর্ট টাইম মেমোরিতে আছে, বিকজ আমরা হচ্ছে খুব কম একটা টাইম পাই, 3 থেকে 4 মাস। তো সবগুলো তোমার শর্ট টাইম মেমোরিতে আছে। এখন তোমার হচ্ছে এই 1 থেকে 1.5 মাস অথবা যতদিন পরীক্ষার আছে, আর এই টাইমটা হচ্ছে তোমার খুব ভালো করে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যেতে হবে। কি করতে হবে, শর্ট টার্ম মেমোরিতে তোমার পড়াগুলো লং টার্ম মেমোরিতে নিতে হবে। আর এই যে লং টার্ম মেমোরিতে নিবে পড়াগুলো, যখন তোমার লং টার্ম মেমোরিতে চলে যাবে, তোমার এক্সামে যেভাবেই প্রশ্ন করো, তুমি ওই টপিক থেকে অবভিয়াসলি অবভিয়াসলি প্রশ্ন পারতে বাধ্য। তুমি না চাইলে ওই যে গলায় ছুরি দিয়ে যদি বলে যে এটা অ্যান্সার করো না, তখনও তুমি এটা অ্যান্সার করতে পারবা। সো এটা কি করতে হবে, সো সেটার জন্য আমাদের এই যে স্পেস রেপিটেশন যে জিনিসটা আছে সেটা করতে হবে। ধরো তুমি হচ্ছে একদিন আহ একটা পড়া পড়লে অথবা জিকে একটা টপিক পড়লে, আই হোপ যে তোমরা সবাই এতদিনে সবগুলো জিকে টপিক পড়েছো, কিন্তু একটা লাস্ট পর্যন্ত যেতে যেতে আবার ফার্স্ট সেটটা এসে ভুলে যাও। আই নো সবারই সমস্যা হয়, আমারও হয়েছে। কিন্তু আমরা এটার জন্য কি করতে পারি, যেটা করতে পারি যে স্পেস রেপিটেশন। স্পেস রেপিটেশন জিনিসটা করতে পারি, অর্থাৎ তুমি হচ্ছে ধরো একদিন একটা পড়ার, যে কোনো একটা পড়া নিলে, একটা টপিক নিলে, নেওয়ার পর এটা পড়বা, পড়ার পরের পরের দিন এটা রিভাইজ দিবা, দেওয়ার পর একদিন গ্যাপ দিবা, দিয়ে থার্ড ওর ফোর্থ ডেতে এটা আবার রিভাইজ দিবা, এবং একবার চেষ্টা করো লিখে ফেলতে ভোকাবুলারি টাইপ যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে রিভাইজ দিবা। তারপর 7 দিনের মাথায় আরেকদিন রিভাইজ দিবা। টোটাল রিভাইজ হলো কয়বার তোমার ভাইয়া, 3বার। একদিন, থার্ড দিন অ্যান্ড সেভেন্থ দিন, এই 3বার রিভাইজ হলো। এবং ফোর্থ বার তুমি হচ্ছে এটাকে 15 দিন পরে ডাবল করে আরেকদিন রিভাইজ দিবা। এবং লাস্ট অফ অল তুমি হচ্ছে সেটাকে 1 মাস পর একবার রিভাইজ দিবা। এই যে রিভাইজটা দিছো সেটাকে বলে স্পেস রিপিটেশন। এবং এই স্পেস রিপিটেশনটা করার পর বিলিভ মি, তোমার এটা লং টাইমের মধ্যে চলে যাবে। যেমন নাইস, বিউটিফুল শব্দ ছুরি মারলেও তুমি ভুলো না, সেম জিনিসগুলো তোমার পড়াগুলো ভুলবা না। তো একটু গুরুত্ব দাও, একটু লেগে থাকো, দেখিয়ে দাও কি আছে জীবনে। জাস্ট 1 থেকে 2 মাস কষ্ট করে যদি তোমার পজিশন, তোমার চিন্তাধারা, তোমার সারাউন্ডিং সবকিছু চেঞ্জ হয়, তোমার ড্রিম তুমি ফুলফিল করতে পারো, ঢাকা ইউনিভার্সিটি বা যেটাই বলো না কেন। সো এই জিনিসটা তোমার হচ্ছে করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। লাস্ট অফ অল এটাই বলবো যে সবাই একটু পরিশ্রম করো, লেগে থাকো ভালো করে। ইনশাল্লাহ বিজয়া আমরা সবার সাথে দেখা করব। থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম।